আমি মেন্টাল সিমটমের পরে ইতিপূর্বে 3টে ভিডিও করেছি, আরও 2টো করার ইচ্ছে আছে যদি বেঁচে থাকি। কারণ যা গরম পড়ছে, এই 72 বছর বয়সে রুগীপত্র দেখে আর এই সময় বার করে আর এই লেকচার দেওয়া বেশ মুশকিল হয়ে যায়। যাই হোক, 5টা ভিডিও থাকবে শুধু মেন্টাল সিমটমের উপরে। কারণ কি? এর কারণ মেন্টাল সিমটমের উপরে হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে। আমি এটা বারবার বলি, যারা বিদগ্ধ হোমিওপ্যাথি চিকিৎসক তারা মেন্টাল সিমটমকে ভীষণভাবে প্রায়োরিটি দেয়। মহাত্মা কেন সাহেব মেন্টাল সিমটমকে ভীষণভাবে গুরুত্বের চোখে দেখেন। যদি কোনো হোমিওপ্যাথি চিকিৎসক মায়াজম না জানেন আর মেন্টাল সিমটম সংগ্রহ করতে এবং মেন্টাল সিমটমকে কাজে লাগাতে না পারেন, তাহলে তার পক্ষে ওই ওষুধ না দিলে যে রোগগুলো সারে, জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, সেই ধরনের চিকিৎসা তারা করে রোগ সারাবে। কখনো তারা কঠিন রোগ, ক্যান্সার, ম্যালেরিয়া, টিউমার, থাইরয়েড, থ্যালাসেমিয়া, হাইড্রোসেফেলাস, এই যে রোগগুলো না বললাম, এই রোগ সারানোর তাদের পক্ষে সম্ভব। কারণ তারা মায়াজম শিখছে না, মায়াজম অ্যাপ্লাই করছে না, আর মেন্টাল সিমটম সংগ্রহ করছে না। আমরা মায়াজমের কথা অন্যদিন আলোচনা করবো, এখন মেন্টাল সিমটম নিয়ে আলোচনা করছি। মেন্টাল সিমটম সম্পর্কে বলবো। মেন্টাল সিমটম সংগ্রহ করা খুবই কষ্টকর, কারণ রুগী কেউ বসে বলবে না যে আমার চুরি করতে ভালো লাগে, কেউ এসে বলবে না যে আমি আমার প্রিয় বন্ধুকে ঘেন্না করি। অতএব এগুলো সংগ্রহ করতে গেলে অনেক কসরত করতে হবে, অনেক সময় ব্যয় করতে হবে। অটোননের 1 নম্বরে অ্যাপ্রোচমে একজন চিকিৎসকের ডেফিনিশন দেওয়া হয়েছে। তো সুতরাং সেই আদর্শ না থাকে তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা করতে হবে। যদি মনে হয় যে আমি টাকা ইনকাম করবো, তখন টাকা ইনকাম করার জন্য ডাকাতি করা যায়, রাজনীতি করা যায়, বা আরও অনেক পথ আছে যে পথে অতি সহজেই টাকা ইনকাম করতে হয়। কিন্তু ডাক্তারি করা এটা তো অন্য ধরনের পেশা। ডাক্তার বা তারা ডাক কখন? তাকে আল্লাহকে ডাক, ভগবানকে ডাক, কৃষ্ণ ঠাকুরকে ডাক কখন? না যখন বিপদে পড়ি, যখন আমাদের খুব অসুবিধার সৃষ্টি হয় তখন। ঠিক তেমন একজন ডাক্তারকে তখন ডাকবো আমরা যখন আমরা অনেক বিপদের মধ্যে থাকবো। এমন ঘটনা ঘটেছে, আমার জীবনেই ঘটেছে। আমার ছাত্রদের অনেকেই ইসলামপন্থী আছে, মানে অধিকাংশ ছাত্রই ইসলামপন্থী আমার। তো তারা প্রত্যেকেই প্রায় জানে যে ইসলামে আছে কোথাও মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া। কিন্তু একজন হাজী সাহেবকে তার সন্তানের জীবন রক্ষার্থে আমার পায়ে হাত দিয়ে প্রণাম শুধু নয়, কান্নায় ভেঙে পড়েছিলেন। আমরা জানি যে অনেক মা তার অসুস্থ সন্তানকে সুস্থ করার নিমিত্ত রাত জেগে বসে আছে। আমার জীবনে এমন ঘটনা দেখেছি আমি। রাত 3টের সময় একটা গ্রাম্য এলাকায়, সেখান থেকে একটা রুগী তার মাকে, তার অসুস্থ সন্তানকে নিয়ে আর আমার কাছে আসছেন। পুলিশ তাকে ধরেছে যে এত রাতে তুমি কোথায় যাচ্ছ, বসো এখানে। কিছুক্ষণ বসিয়ে রেখে পুলিশ তার জবানবন্দি নিয়ে
তাকে তাদের জিপে করে আমার ঠিকানায় পৌঁছে দিয়েছে। সুতরাং এর থেকে বোধহয় আমি সাধারণ মানুষকে, যারা অন্তত এই প্রফেশনে আসতে চায় বা চিকিৎসক সম্পর্কে অশ্রদ্ধা দেখায়, তাদের উদ্দেশ্যেই বলছি যে চিকিৎসক কিন্তু ঈশ্বরের পরিস্থান। তবে বর্তমান যুগে শিক্ষকদের যেমন মান সম্মান বলে কিছু নেই, ডাক্তারদেরও তেমন মান সম্মান। দে আর বিজনেসম্যান। ডাক্তারিও একটা ব্যবসা, আর মাস্টারিও একটা ব্যবসা। তো আলটিমেটলি এই প্রফেশন যদি কেউ সত্যি সত্যি গ্রহণ করে, অর্থাৎ ডাক্তারি করার জন্যে মনস্থির করে, বা ডাক্তারি পড়ার জন্যে বা ডাক্তারি শেখার জন্য, তাহলে তাকে তার ব্যক্তি জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব বিসর্জন দিতে হবে, তবে সে ডাক্তার। নিজের সম্পর্কে অনেক কথা বলা ঠিক নয়, তবুও দুই একটা কথা বলি। আমার 17 বছরের দাম্পত্য জীবনে আমার শ্বশুরবাড়ি আমি 7 বার গিয়েছি বিয়ের দিন। আর হিন্দুদের জোর বলে একটা বিশেষ ব্যাপার থাকে সেদিন সহ 17 বছর। আমি বিয়ে করার আগে আমার স্ত্রীকে বলে দিয়েছিলাম, জীবনের সিনেমা থিয়েটার তোমার বাপের বাড়ি যাওয়া, চলে যাও। তো আমার স্ত্রী আমাকে কথা দিয়েছিল যে সে এগুলো মেনে চলবে। সে আজ পৃথিবীতে নেই। হোমিওপ্যাথি ডাক্তারদের প্রচুর পড়াশোনা করতে হয়। তো আমিও একসময় পড়াশোনা করতাম খুব বেশি রকমের। শীতের রাত্রে রাত জেগে আমার হাতে গ্লাস পড়া আছে, আপাত মস্তক ঢাকা আমার হাত, মাথা মুখ। আমার স্ত্রী বইয়ের পাতা উল্টো উল্টো দিতে। সে আর স্বর্গে নেই, সে আর স্বর্গে আছে, সেই ইহলোকে আয়লা হয়ে গেছে। তো আয়লায় সুন্দরবন অঞ্চলে কি দশা হয়েছে, যারা সুন্দরবনের বাসিন্দা তারাই জানে। বাস চলছে না, অটো তো চলতেই পারে না, ভ্যানও চলে না। সে মতো অবস্থায় আমার একটা দিনও চেম্বার অ্যাবসেন্ট আমি করিনি। এক সময় করোনা নামক মহামারী ব্যাধি সমগ্র বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এমতো অবস্থায় আমি একটা দিনও অ্যাবসেন্ট করিনি এবং সমানে করোনা রোগীর চিকিৎসা করে গেছি। যদি কারোর এটাকে অতিরঞ্জিত বলে মনে করেন কেউ, তাহলে সে আমার সঙ্গে দেখা করে, আমার ফোন নাম্বার তো স্ক্রিনে থাকেই, রোগ করোনা রোগের চিকিৎসা করে যেখানে পজিটিভ তাকে আমরা নেগেটিভ করতে পেরেছি, এরকম রোগী একটা নয় একাধিক তাকে আমি দেখিয়ে দেবো। পেশেন্টকে ডেকে তার সঙ্গে কথা বলিয়ে দেবো যে সে ভালো হয়েছে, কোন চিকিৎসা, কার কাছে চিকিৎসা করে। তো সুতরাং এই চিকিৎসা করতে গেলে, আদর্শ চিকিৎসা করতে গেলে নিজের ব্যক্তি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হবে। আমি অনেক দূরে চলে গেছি, ফিরে আসি আমাদের মেন্টাল সিমটমে। আর মেন্টাল সিমটমই আমাদের আজকে আলোচ্য বিষয়। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমরা ছেড়েছি, আজকে 14 নম্বর পর্ব শুরু করেছি। তো আমি কীভাবে মেন্টাল সিমটম সংগ্রহ করতে হয় আর কীভাবে একটা ওষুধে আসতে হয় সে সম্পর্কে 2-4টে কথা বলবো। কেননা ওই মেন্টাল সিমটম সংগ্রহ করা যেমন কঠিন, তেমন
তার প্রয়োগ করাও তেমন কঠিন। একটা রুগী আমাদের কাছে আসলো, এসে বলল যে রোগের কথা চিন্তা করলে তার সব রোগ বেড়ে যায়। তো তার মনের কথা সে তো বলেই দিল যে রোগের কথা চিন্তা করলে তার রোগ বেড়ে যায়। তো কোন ওষুধ আছে, যদি আমার ম্যাথমেটিক্স একটু ভালো করে পড়া থাকে আমার মনে পড়ে যাবে। সেখানে দুটো ওষুধের কথা উল্লেখযোগ্য, একটা বেল আর একটা প্ল্যাটিনা। এখন এই বেল কখন দেবো আর প্ল্যাটিনা কখন দেবো তখন জানতে হবে, কারণ বেলের জায়গায় প্ল্যাটিনা, প্ল্যাটিনার জায়গায় বেল, এতে তো রোগ সারবে না। আমাদের যদি ভালো করে ম্যাথমেটিকে পড়া থাকে তাহলে আমরা প্ল্যাটিনার সিমটম জানি। বেল যদি আমাদের ভালো করে পড়া থাকে তার সিমটম আমাদের মনে থাকবে। এইবারে আমরা মেলাবো যে তাকে বেল দেবো না প্ল্যাটিনা দেবো। হঠাৎ করে তার রোগের বৃদ্ধি ঘটেছে, হঠাৎ করে তার রোগ শুরু হয়েছে, তার মাথা অত্যন্ত উত্তপ্ত, হাত পা ঠান্ডা, প্রচণ্ড ভয় ভীতি, তাকে তো আমরা অবশ্যই বেলের ডোজ দেব। আর অত্যন্ত গর্বিত, অত্যন্ত নিজেকে হাইলাইট করে, তার বাবার খড়ের চালের ঘর আর তার স্বামীর সাদাটা ঘর, তবুও সে তার বাপকে হাইলাইট করবে। সে নিজে 4 ফুট 2 ইঞ্চি, তার সঙ্গে যে এসেছে বা অন্য একজন ব্যক্তি 5 ফুট 7 ইঞ্চি, তো তাকে বলো ও আর আমার চেয়ে এমন কি লম্বা। তাহলে এই যে সিমটম, এগুলো সবই প্ল্যাটিনার পক্ষে যাচ্ছে। তাহলে এখানে আমরা বেল না দিয়ে তাকে প্ল্যাটিনা দেবো। তাহলে এইভাবে কিন্তু আমাদের একাধিক যখন ওষুধ কোনো একটা সিমটম ক্যারি করবে তখন এইভাবে আমরা ওষুধ নির্বাচন করব। তাতে আমাদের 1000 পৃষ্ঠা 10 পাতা 2 পাতা কেস্টিং করতে লাগবে না। তবে কেস্টিং এর অবশ্যই দরকার আছে। উইদাউট কেস্টিং ক্রনিক কেসের চিকিৎসা করা সম্ভব নয়। কেস্টিং করব, কিন্তু নিজেদের মতো করে বইয়ের ফর্মালিটি মেনটেন করে আমরা কেস্টিং না করে আমরা আমাদের মতো করে কেস্টিং করব, যাতে আমরা অতি সহজে কম সময়ের মধ্যে একটা রোগীকে দেখতে পারি এবং তাকে কিওর করতে পারি। তাহলে আমরা রোগের কথা চিন্তা করলে রোগ লক্ষণ বেড়ে যায়। কোন কোন ওষুধ আছে সেটা বলেছি। কোন রোগী এসে বললো একটা আবার মাথার প্রচণ্ড যন্ত্রণা হয়, তখনই বেশি হয় যখন আমি চিন্তা করি রোগের ব্যাপারে, তাকে দেওয়া না পেলে যদি অ্যাকুট কেস হয়। আর যদি ঔষধ নিজেকে হাইলাইট করে গর্বিত ইত্যাদি ইত্যাদি হয় আর এই কথাটা বলে, তখন তাকে প্ল্যাটিনা দেওয়া। কারণ কোশ্চেন করা হচ্ছে, যা কোশ্চেন করা হচ্ছে সে বলছে না। ভাত খেয়েছিস? না। স্কুলে গেছিলিস? না। ঘুমিয়েছিস? না। তো জ্বর হয়েছে? না। তাহলে সব অ্যান্সার সে না করছে। এইখানে কি কি ওষুধ হবে আমাদের মনে রাখতে হবে। কোটেলাস, ক্যালকেরিয়াকাস, হায়াসামাস, কেলিব্রম, এই ওষুধগুলো আমরা যদি ম্যাথমেটিক্যাল খুব ভালো করে আমাদের পড়া থাকে আমরা মনে করব
এবং এদের মধ্যে থেকে অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ আমরা সিলেকশন করব। কীভাবে অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ সিলেক্ট করতে হয় একটু আগে বলে দিয়েছি। তাই ম্যাথমেটিক্যাল যদি আমাদের জ্ঞান থাকে তাহলে যে ওষুধগুলো উল্লেখ করলাম এই মুহূর্তে, ওই ওষুধগুলোতে কোনটার সিমটম পেশেন্ট ক্যারি করছে দেখে নেব, প্রয়োগ করবো সেই ওষুধ। রুগীর ক্যান্সার হোক, রুগীর জ্বর হোক, রুগীর গলব্লাডারের পাথর হোক, সে রোগমুক্ত হবেই হবে। এখন অ্যাংজাইটি, কখন অ্যাংজাইটি না যখন সে সিঁড়ি দিয়ে কোনো জায়গাতে ওঠে। তো এটা কি মজার সিমটম নয়? তো এই যে অ্যাংজাইটি, সিঁড়ি দিয়ে ওঠার সময় এই কথা কি রুগী বলবে কোনো ডাক্তারকে? বলবে না। তোমাকে আদায় করতে হবে, তোমাকে তার কলা কৌশল শিখতে হবে। জবা ফুলের 5টা পাপড়ি আমরা জানি, কিন্তু একটা শিল্পী সে 5টা পাপড়ি না অঙ্কন করে 6টা পাপড়ি অঙ্কন করতে পারে। জবা ফুল লাল আমরা জানি, সে অন্য রং দিয়ে জবা ফুল অঙ্কন করতে পারে। তাহলে তার শিল্প কার্য সুষম থাকে, ব্যর্থ নয়। কেউ নিকটে আসলে সে বিরক্ত হয়। তো অরম, এলেনিয়াস, লিলিয়াম টিক, লাইকো আর সালফার, এই ওষুধগুলো নিকটে কেউ আসলে বিরক্ত হয়। এখন কেউ নিকটে আসলে বিরক্ত হয় মানেই আমরা এই যে ওষুধগুলো উল্লেখ করলাম সে ওষুধগুলোর মধ্যে একটা দিয়ে দেবো, ব্যাস তার রোগ ভালো হয়ে যাবে, তার জ্বর ভালো হয়ে যাবে, তার ক্যান্সার ভালো হয়ে যাবে, তার মাতৃযন্ত্র ভালো হয়ে যাবে, এমন নয়। ওই যে বললাম একটু আগে, ম্যাটেরিয়া মেডিকায় তার দখল থাকতে হবে এবং মনে মনে এক একটা ড্রাগ সামনে তুলে ধরে সেই ড্রাগের সপক্ষে কিছু কোশ্চেন করতে হবে, এসে উত্তর দেবে। এখন মিলিয়ে দেখে নেব, দেখে নিয়ে যে ড্রাগ কার্যকর হবে আমরা সেটা প্রয়োগ করব। আমাদের কাছে কেউ রোগ বর্ণনা করতে এসে কান্না শুরু করে দিয়েছে, তো কান্না শুরু করে দিয়েছে, আমরা যদি ম্যাথমেটিক্যাল করে থাকি তাহলে কোন কোন ড্রাগের মধ্যে এই কান্না আছে, রোগ লক্ষণ বর্ণনাকালে বা সহজে সে কান্না করে সেই ড্রাগগুলোর কথা মনে করে। যেমন পালসেটটা হতে পারে, নেট্টামিল হতে পারে, হতে পারে মেডোনিয়াম। তা কখন নেট্টামিল দেবো, কখন মেডোনিয়াম দেবো, কখন পালসেট দেবো? না, নেট্টামিলকে আমরা জানি খুব শান্তশিষ্ট, প্রেমিক ভাবাপন্ন, নুন খেতে পছন্দ করে, মাছ খেতে পছন্দ করে, জলের পিপাসা খুব, প্রচণ্ড ঘাম হয়, ঘাম হলে স্বস্তি হয়, অস্বস্তি না স্বস্তি হয়। তাহলে রোগ তার যাই হোক না কেন, ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা রোগীর যে রোগ নিয়ে এসেছে যদি সেটা কিওর করার ক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে প্রয়োগ করবো। পালসেটটা এটাও রোগীকে প্রয়োগ করতে হতে পারে। যখন দেখবো আমরা সে শান্ত স্বভাবের, যখন দেখবো সবাই সংসারে সবাইকে নিয়ে এসে চলছে, যখন দেখবো যে সে মাংস, চর্বি এই জাতীয় পদার্থ থেকে দূরে থাকতে চাইছে, জীব তার শুষ্ক তত্ত্বে সে জল খেতে চাইছে না, তখন তার যে রোগই হোক না কেন ক্লিনিক্যাল ট্রায়ালে যদি সেই রোগ কিওর হয় তাহলে ডিজিজ ওয়াইজ আমরা রোগীকে পালসেট প্রয়োগ করব।
রোগী অবশ্যই সুস্থ হবে। কুকুরের ন্যায় কেউ শব্দ করছে, ডাকছে, তো এখানে একাধিক ওষুধ আছে। একটা বেলেডোনা আছে, কুকুরের ন্যায় ডাকার শব্দ করে। আর কে আছে? ক্যালকেরিয়াকার্প আছে, আর আছে কে? ক্যান্থারিস। কারণ কখন আমরা বেলেডোনা দেবো, কখন ক্যালকেরিয়া দেবো, কখন ক্যান্থারিস দেবো, সেটা আমাদের কিন্তু মেডিকা পড়া থাকলে আমরা রোগীর সঙ্গে কথোপকথন করে বুঝি। হঠাৎ রোগ তৈরি হয়েছে, মাথা প্রচণ্ড যন্ত্রণা, চোখ রক্তাভ, হাত পা ঠান্ডা, মাথার উপর দিকে গরম, একে আমরা বেলেডোনা দিয়ে দেবো। ওই বার্কিং ডগ, এই যে সিমটম, সেই সিমটম যেমন চলে যাবে, সেই সঙ্গে তার অন্যান্য যে সমস্ত ডিফিকাল্টি, মানসিক এবং শারীরিক যে ডিফিকাল্টিজ আছে, সেগুলোও চলে যাবে। আমরা যদি দেখি কোনো রোগীর ইউরিনারি ইনফেকশন বা ইউরিনারি অর্গানের উপরে কোনো রকম ডিসকমফোর্টনেস ফিল করছে আর কুকুরের মতো ডাকছে, তখন আমাদের আর অনেক কথা জিজ্ঞাসা করার দরকার নেই, তবুও দু একটা কথা জিজ্ঞাসা করার চেষ্টা করবো যাতে আমরা কনফার্ম হতে পারি, ক্যান্সার স্প্রে করবো। তাহলে আমরা কোথায় বেরোনো, কোথায় ক্যান্সারিস জেনে গেলাম। আর কে? ক্যালকেরিয়া। রুগী মোটা সোটা, প্রচণ্ড ঘাম হয়, ডিম খেতে খুব পছন্দ করে, দুধের অনাসক্তি, ফিলি পেশেন্ট, সহজে ঠান্ডা লেগে যায়, এই সিমটম যদি পাই তাহলে তাকে আমরা কি দেবো? ক্যালকেরিয়া। সুতরাং এই কলা কৌশল তাকে শিখতে হবে। এই কলার কৌশল শিখলে পা থেকে আর মাথার চুল পর্যন্ত যে রোগে রুগী ভুগবে না কেন, বারে বারে আমি একটা কথা বলছি, যদি নাকি ক্লিনিক্যাল ট্রায়ালে সেই ডিজিজ কিওর করার ক্ষমতা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ওই ডিজিজ কিওর হবে। সে ক্যান্সার হোক, আর ম্যালেরিয়া হোক, আর গলব্লাডারের পাথর হোক, কামড়ানোর মনোবৃত্তিযুক্ত। তো কে কামড়ায়? অ্যাকোনাইট, লাইসিন, ওবিয়াম, ট্যারেন্টুলা, এই ওষুধগুলো একটা কামড়ানোর প্রবৃত্তি আছে। তো কখন কি ওষুধ দিতে হবে আমি ইতিপূর্বে বারবার বলে যাচ্ছি যে মেডিকেল যদি জ্ঞান থাকে, রুগীর সঙ্গে আর তাকে কোশ্চেন করে দেখে নেবো যে সে কোন ওষুধটা হতে পারে, সে ওষুধ প্রয়োগ করবো। ডিজিজ মাস্ট বি কিওর, রোগ সারবেই সারবে। আর বেলেডোনা, কুপ্রাম, লাইসিন, এটা চামচ কাম। তাহলে কখন কোনটা প্রয়োগ করতে হবে, ইতিপূর্বে যে সূত্র আমি বলে গেলাম সেই সূত্র প্রয়োগ করবো, তাহলে আমরা অতি সহজেই ওষুধ নির্বাচন করতে পারবো, ডিজিজ কিওর করতে পারবো রুগীকে। জলের গ্লাস কামড়ায়, কি রোগ হয়েছে? জলাতঙ্ক হয়েছে। কি রোগ হয়েছে? প্রচণ্ড হেডেক হচ্ছে। কি রোগ হয়েছে? গলা প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো যে রোগী হবে না কেন, তাকে আমরা আর্সেনিক অ্যালবাম দেবো, রোগী অবশ্যই সেরে যাবে। দোষ ধরা, দোষ ধরা এটা কার দোষ হচ্ছে? আসলে তার প্রিয় বন্ধুর দোষ হচ্ছে। তো এটা কোন ওষুধে আছে? চীনা মাসে আছে। রোগ কি হয়েছে আমরা জানি না, তারে তার প্রিয় বন্ধুর
প্রিয়তম বন্ধুর যখন সে দোষ ধরছে কোনো কারণে, তখন ডিজিজ যাই হোক না কেন আমরা কি দেবো? অ্যাভারশন টু চাইল্ড। রোগ কি হয়েছে জানি না, সে তার নিজের সন্তানের কাছ থেকে দূরে সরে থাকতে চায়। ম্যাথমেটিক্যাল লেখা আছে, 10 পেপারিতে লেখা আছে লাইকোপোডিয়াম ক্লাভেন্টা। তার লিভারে যদি ফ্যাট জমে, গলব্লাডারে পাথর জমে, যৌন শক্তি সে হারিয়ে ফেলে, তাহলে কিন্তু আমরা এই সিমটমের ভিত্তিতে তাকে লাইকোপোডিয়াম প্রয়োগ করলে এই সমস্ত ডিসকমফোর্টনেসগুলো চলে যাবে। তবে বাজিয়ে নিতে হবে, অর্থাৎ সে মিষ্টি খেতে ভালোবাসে, তার বিকেলবেলা সমস্ত রোগ বেড়ে যায়, সে চিনি পেশেন্ট, এমন সে তর্ক বিতর্ক একদম পছন্দ করে না, এই যে লাইকোপোডিয়াম যে সিমটমগুলো তোমরা সবাই জানো সেগুলোকে দেখে নিতে হবে। তারপর গলব্লাডারের পাথর সেরে যাবে। এইভাবে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করতে হবে। মেন্টাল সিমটমকে উচ্চ মাত্রায় গুরুত্ব দিতে হবে। কি রোগ হয়েছে জানি না, মেয়েদের উপর হামাগুড়ি দিচ্ছে, তো রুগী কি বলবে আমি মেয়েদের উপরে হামাগুড়ি দিই? বলবে না। তো আমি বলছি বারবার, হোমিওপ্যাথি আর্ট অ্যান্ড সায়েন্স বোধ, তা তোমার আর্ট সাইডে জানতে হবে। তুমি দেখছো যে রুগীটা তোমার কাছে এসেছে সে মেয়েদের উপরে হামাগুড়ি দিয়ে আসছে তোমার কাছে, কি রোগ হয়েছে? মাথায় পানি জমেছে, না দাঁতের যন্ত্রণা হচ্ছে, না অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণা হচ্ছে? এটা আমাদের কিন্তু মনে না রেখে কিছু কমন সিমটম রুগীর কে প্রশ্ন করে দেখে নেব, নিয়ে তাকে এই ওষুধ প্রয়োগ করবো। নামক ওষুধ, এই সিমটম ক্যারি করে অপরকে কাটতে চায়, অপরকে দা দিয়ে, কুড়ুল দিয়ে বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কেটে ফেলতে চায়। কী রোগ হয়েছে আমরা জানি না। এই সিমটমটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই সিমটম কিন্তু কি আমার কাছে বলবে? বলবে না। তার বাড়ির গার্জেন এসে বলল ডাক্তারবাবু ও রেগে কেটে দেখেছি দাঁড়িয়ে ছুটি করবে, কেটে ফেলবে। একদিন তো ও বসেই দিয়েছে, তাকে না পাড়ার খবেন আছে লাইসিনের মধ্যে। তো লাইসিন যেই তোমাদের ভালো করে পড়া থাকে, লাইসিনের সিমটমের সঙ্গে আর রুই কিছু সিমটম মেলানোর চেষ্টা করবে, বলি তো হয়ে গেল এল্লা পথে। কী রোগ হয়েছে? মাথায় জল জমেছে, দরকার নেই তা না। তাহলে হোমিওপ্যাথি এই যে মেন্টাল সিমটম, বারবার বলছি মেন্টাল সিমটম কালেকশন করা এবং কীভাবে তা প্রয়োগ করতে হয় সেটা শিক্ষণীয় বিষয়। ভালো গুরু সংস্পর্শে আসতে হয়। আমার বেশ মনে আছে, আমি 10 বছর ধরে ডাক্তারি করছি, তখনও পর্যন্ত তার ওর চেম্বারে ছুটি করছি। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার একটা গ্রামে, আমি সেখান থেকে ছুটেছি হুগলি জেলার মগরায়। সেখানে কেশি দাস নামক একজন চিকিৎসক ছিলেন, তিনি রেপার্টারি করতেন। তার কাছে গিয়ে বলছি স্যার আমাকে শেখাবেন, উনি ওয়েলকাম করেছেন। আমি দিল্লি গেছি কোনো কারণে বেড়াতে,
সেখানে গিয়ে একজন হোমিওপ্যাথির একটা সাক্ষাৎকার হয়েছে, তার সম্পর্কে অনেক তথ্য জেনেছি। বলছি স্যার আমি মাসে একবার করে আসবো। তিনি আমাকে সবিনয়ে বললেন, মাসে একদিন করে আসবে, তোমার প্রচুর খরচ, প্রচুর সময়ের ব্যাপার, তুমি তো ডাক্তার হয়ে গেছো, কিছু উপার্জন নষ্ট হবে, তার চেয়ে আমি কলকাতা কিছু ডাক্তারের নাম বলেছি, তাদের কাছে চলে যাবো। আমি বিশ্বনাথ সেনকে তো চেম্বারে ঘুরেছি। উনি বামিয়ানি বসতেন। আমি এসপিদের চেম্বারে গেছি, আমি এস অধিকারীর চেম্বারে গেছি। আমি তখন রীতিমতো চিকিৎসক। তো হোমিওপ্যাথি খুব সোজা জিনিস বলে মনে হলেও হোমিওপ্যাথি যত সোজা বলে মনে হয় তত বেশি কঠিন। আর যারা আমার সংস্পর্শে আছে, যারা আমার ছাত্র, যারা আমার চেম্বারে আসে নিয়মিত, তারা নিশ্চয়ই জানে, তারা দেখছে যে ক্যান্সারের রোগী কতগুলো আমার চেম্বারে আছে এবং তারা ভালো আছে কিনা। থ্যালাসেমিয়াকে কজন রোগীকে আমরা রক্ত দেওয়া বন্ধ করতে পেরেছি। হাইড্রোসেফালাস রোগী আমাদের কাছে কি হয় কিনা। জন্মের আগে হাইড্রোসেফালাস ধরা পড়েছে সোনোগ্রাফি করে। এমন অবস্থায় রোগী আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমরা তার চিকিৎসা দিয়েছি। আমরা খুব কম দিনের মধ্যে তার হাইড্রোসেফালাসের যে মাথায় জল জমা যেটা, সেটার পরিমাণ অনেকটা কমিয়ে দিয়েছি। এখন শিশু পৃথিবীর মুখ দেখেনি, পৃথিবীর মুখ দেখলে আমি আশা করবো সে সব সুস্থ হয়ে জন্ম হবে। কেউ কি এসে আমাকে বলবে যে আমি কৃপণ? তার চলাফেরা, কথাবার্তা, স্টাইল, তার পোশাক আশাক এসব থেকে আমাকে অনেক সময় অনেক সিদ্ধান্ত দিতে হবে। তো বা তার সঙ্গে যে এসেছিল কত প্রসঙ্গে সে বলে উঠলো যে জানেন ডাক্তার ও যা কৃপণ। তো রুগী চলে যাওয়ার পরে তার প্রতিবেশী বললো, ডাক্তারবাবু ও যা কৃপণ, ওই যে বাকি রাখছিল, ডাক্তারখানা বাকি রাখে, লোকে লজ্জাও করে না, আপনাকে যে বাকি দিয়ে গেল। আমরা তো দেখি স্তম্ভিত হলাম। এই যে ব্যাপারটা, তো আমি পরবর্তীকালে বা এই মুহূর্তে খাতা খুলে তার কেস টেকিং বইয়ে ওই কথা লিখে দিলাম, কেস টেকিং খাতায় লিখে দিলাম যে সে কৃপণ, অ্যাভারিস্ট। তাহলে অ্যাভারিস্ট কোন কোন ওষুধ আছে আমরা জানবো। আর্স, ব্রাইনিয়া, সিনা, কলো, লাইকো, নেট্টামকার, পালসেটলা, সিপিয়া, রিউম, এইগুলো। তো এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবো, আর অবশ্যই তার বিপদ চলে যাবে, তারও সরে যাবে, তার মাথা জল জমা সরে যাবে, এমনটি না। আমরা মিলিয়ে দেখব যে সে তার স্বামীকে কাছে আসতে দেয় না, তার সন্তানকে সে ভালোবাসে না, যদিও সে জানে তার সন্তান এবং তার স্বামী তার অত্যন্ত প্রিয়, তাদের ভালোবাসা উচিত, তাদের সংস্পর্শে আসা উচিত। সে দুধ খেতে চায় না, তার কয়টা সে অ্যাভারশন, এই যে সিমটম সিপিয়া পক্ষে, তাহলে এই সিমটম পেলে আমরা সিপিয়া দেবো। আমরা দেখবো যে তার এনলার্জমেন্ট হয়েছে লিভারটা বা ফ্যাটি লিভার, তার সোনোগ্রাফি করে ধরা পড়েছে। সে মিষ্টি খেতে খুব পছন্দ করে, বিকালের দিকে পেটটা ভারী হয়ে আছে, তার সেতি হোক আর মাথায় পানি জমুক আর মাইগ্রেন, আধ কপালে মাথা যন্ত্রণা হোক, আমরা তাকে লাইকোডিয়াম প্ল্যান্ট সাথে রোগ সারতে বাধ্য। তবে বারে বারে বলছি, মেডিকেল জ্ঞান না থাকলে তাকে যে 4টে 5টা 6টা 8টা 10টা ওষুধের কথা আমাদের মনে পড়বে, সেই ওষুধগুলো আমরা রুগীকে নিয়ে তার বক্তব্যের সঙ্গে আর কোন ওষুধটা মিলে যায় সেটা আমরা কিন্তু অবশ্যই খেয়াল করবো, আদারওয়াইজ কিন্তু হবে না। আর হাজব্যান্ড স্বামীকে সে অপছন্দ করে, কেউ বলবে
আমি আমার স্বামীকে অপছন্দ করি। তো অ্যাভারশন টু হার হাজব্যান্ড, এটা তার কথোপকথনের ধারা বা তার অন্যের কাছ থেকে এই সিমটম সংগ্রহ করা, এটা পেলে আমরা অনেক কটা ওষুধের নাম মনে করতে পারবো। গ্লোরিন আছে, ক্যাডিফস আছে, নেট্রাম কার্প আছে, নেট্রাম মিউর আছে, সিপিয়া আছে। আমরা যে কোনো একটা দিয়ে দেবো, রোগ সেরে যাবে। আমরা ওই একটু আগে যা ফর্মুলা বলে যাচ্ছি বারবার, অর্থাৎ প্রত্যেকটি ওষুধের সিমটমের সঙ্গে আর রুগীকে প্রস্তুত করে করে কোনটা হবে সেইটা আমাদের আসতে হবে। আসতে পারলেই কেউ আমাদের কাছে রুগী হিসেবে এসেছে, রুগীটা ধরে নেওয়া যাক যে 12 বছর, 14 বছর, 20 বছর হলেও আপত্তি নেই। তার সঙ্গে যে এসেছে সে বললো যে ডাক্তারবাবু ও কিন্তু জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। তো জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, আমরা এটাকে গুরুত্ব না দিয়ে আমরা তার পেট টিপে দেখছি তার লিভারটা বেড়ে গেছে কিনা, তাকে আমরা কালমেঘ মাদার টিঞ্জার খাইয়ে দেবো, ট্রেনের মাদার টিঞ্জার খাইয়ে দেবো। তো লাইকোডিয়াম প্রেসক্রিপশন করবো, 30 বলেছি, হবে না, হবে না, হবে না। হোমিওপ্যাথিতে মেন্টাল সিমটমের গুরুত্ব অপরিসীম। রাসায়নিক ব্রায়োনিয়া, ক্যামোমিলা, সিনা, কফিয়া, ডালকামারা, ক্রিওজোটাম, সালফার, এই ওষুধগুলো এরা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। ভাবছো বাহ, এটা খুব ভালো সিমটম পাওয়া গেছে, একটা ওষুধ দিয়ে দিই না, ডালকামারা দিয়ে দিই, সিনেমা দিয়ে দিই, বা সালফার দিয়ে দিই। জিনিসপত্র ভেঙে ফেলতে চায়। ছেলের মা ছেলেকে আমাদের চেম্বারে নিয়ে এসেছে, বলে ডাক্তার ওরে এত রাগ না, ওই সেদিনকে জানেন টিভি, একটা টিভি, আমরা তো গরিব মানুষ, আর টিভি কোন ঘরে নেই বলুন, সব বাড়িতে তো টিভি আছে, একটা টিভি কিনেছিলাম, সেই টিভিটা ভেঙে দিল, এত রাগ। তো এটা এপিস, স্ট্যামো এবং টিউবারকুলাম নামক ওষুধে আছে। এবারে কাকে দেবো এপিস, কাকে দেবো স্ট্যামো, আর কাকে দেবো টিউবারকুলিনা? অনেক কথা তো একটা রোগীকে জিজ্ঞাসা করা যাবে না। তাহলে কি কি ওষুধ বললাম? এপিস, এপিস ম্যালিফিকা, এর পিপাসা নেই, এর পেচ্ছাপের গন্ডগোল আছে, এই আছে, আরো 2-4টে সিমটম পেশেন্টের সঙ্গে মেলে কিনা দেখে নেবো, নিয়ে তাকে এপিস দিয়ে দেবো। তো যদি আমরা কাউকে টিউবারকুলিন নাম দিই, তেমন সিমটমে মেলাতে হবে, যদি রুগীর সঙ্গে মেলে স্ট্যামো দেবো। আর যদি দেখি যে সে বিশ্ব নাগরিক, সে ধবধবে পোশাক পরে আছে, খুব লম্বা হয়ে গেছে, বংশধর টিভি দেয়ার পেয়েছি, টিউবারকুলিন নাম দিয়ে দেবো। এক গাদা সিমটম দিয়ে কিছু হবে না। খড় এক গাদার যার দাম, ধান 1 বস্তার তাই দাম। তো সুতরাং ওই খড় আমরা গাদা আছে বলে, বিরাট অনেক আছে বলে সেদিকে তাকাবো না, লিস্ট নিতে হবে।
2-4টে সিমটম জোগাড় ভালো করে মিলে গেলেই ব্যাস। কারণ আমরা তো প্রধান মেন্টাল সিমটম পেয়ে গেছি। যেহেতু আমরা মেন্টাল সিমটম পেয়ে গেছি, সেহেতু অনেক কথা জিজ্ঞাসা করার আমাদের দরকার নেই। লাল, হলদে, গ্রিন, ব্ল্যাক এইসব রং সে সহ্য করতে পারে না। একটু না জামা কিনতে গেছে দোকানদার, তার বন্ধু বলছে তুই এক কাজ করে এই কালো জামাটা খুব ভালো নেই। আরেকটা বন্ধু বললো না তুই সবুজ জামাটা নে, এটা ভালো কালার, দেখ জামাটাও ভালো, তোকে মানাবে খুব ভালো। সে কি করলো, সে এই কালারগুলো পছন্দ করে না। তো এর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ট্যারেন্টুলা। তাহলে এই যে কালারগুলোর কথা বললাম, কি কি বললাম, লাল, কালো, সবুজ, হলুদ, এই যে 4টে রঙের কথা বললাম, এই রঙগুলো যে পছন্দ করে না, তার সে যে রোগ নিয়ে আসুক না কেন সিমটম একটু মিলিয়ে নেবো, নিয়ে তাকে সেই অনুযায়ী প্রেসক্রিপশন করবো। ডিজিজ মাস্ট বি কিওর, নট মে বি কিওর। ইনসানিটি, পাগল হয়ে গেছে। আমার কাছে রুগী নিয়ে আসা হচ্ছে, সে পাগল হয়ে গেছে। তা আমি পাগলের সিমটম লিখছি, 7.5 পাতা লেখা হয়ে গেছে সিমটম। এদিকে অনেক রুগী বসে আছে, সবাই ছটফট করছে, প্রচণ্ড গরম, লোডশেডিং। তো এমতো অবস্থায় সম্ভব নয় ভালো করে রুগী দেখা। কিন্তু আমি এটুকু জানলাম যে সে পাগল হয়ে গেছে কেন না, তার হেড ইঞ্জুরি হয়েছিল। তাহলে ডিউ টু হেড ইঞ্জুরি সে ব্যাড হয়ে গেছে। আমরা তাকে কি দেবো, নেট্রামসাল। সে কি খেতে ভালোবাসে, আর কি দেখতে ভালোবাসে, পায়খানা তার কেমন হয় জানার দরকার নেই অত। তবে নেট্রামসাল দেওয়ার আগে নেট্রামসালের পক্ষে কয়েকটা কোশ্চেন করে যদি রুগী মিলে যায় তাহলে সোনায় সহবা। এই তো হইল। কোনো পেশেন্ট এসে বললো যে তার স্ত্রী সহবাসের পর, তার স্বামী সহবাসের পর তার কাজ করতে খুব ইচ্ছে করে, ওই সময় সে আর শোয় না, ঘুম থেকে উঠে পড়ে তো মজার সিমটম নয় কি? তাহলে এই সিমটম সংগ্রহ করা যেমন কষ্টকর, তেমন এটা অ্যাপ্লাই করা খুব কষ্টকর। একটা ওষুধই আছে, ক্যালকেরিয়া ফস। তাহলে ক্যালকেরিয়া ফস দেওয়ার আগে তবে একটু চিন্তা ভাবনা করবো, একেবারে অন্ধের মতো যেন আপনার প্রিজুডিস না হয়ে যায়। সে তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে, তার প্রচণ্ড ঘাম হয়, সে রোগা। এই যে ক্যালকেরিয়া ফসের যে সিমটম, সেই সিমটমগুলো একটু মিলিয়ে নেবো। 4টে সিমটম মিলেছে, আর দরকার নেই সময় ব্যয়, আমরা ক্যালকেরিয়া ফস দেবো। আফটার কোয়েশন তার যে ইন্ডাস্ট্রিয়াল মনোবৃত্তি, এটা কিন্তু জানার সঙ্গে সঙ্গে আমরা সেই রুগীর বোন টিউমার হয়েছে না বোন কি বলে টিবি হয়েছে, আমাদের আর দেখার দরকার নেই কত কিছু। এইটা হচ্ছে হোমিওপ্যাথি। বিরক্তি, কখন বিরক্তি? যখন কোনো প্রশ্ন করা হয় কাউকে, রুগীকে প্রশ্ন করছি তার রোগ সারানোর জন্য, সে বিরক্তি প্রকাশ করছে। একটু আপনি এত কথা বলছেন, আমার এত কথা বলতে ভালো লাগছে না। বা অন্য কোনো ব্যক্তি তার সাথে কথা বলছিল এতক্ষণ ধরে,
আপনি জানতো পাশে সেই চেয়ার থেকে সরে উঠে গেল। তো কোন কোন ওষুধ আছে? প্রশ্ন করে বিরক্তি এপিস আছে, আর্নিকা আছে, ক্যামোমিলা আছে, কলস্কিন্থ আছে, নেপটামিউর আছে, নাক্স ভূমিকা আছে, অলসিটলা আছে। তাহলে এরা যদি প্রশ্ন করা হয় তাহলে তো এই যে কেউ বলবে যে আমাকে জিজ্ঞেস করলাম বিরক্ত লাগে, বলবে তোমাকে ফলো করতে হবে যে আমি অনেকগুলো কোশ্চেন করছি আর এই রুগীটা বলছে তো এত কি দরকার, আমার তো মাথা যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ আমার মাইগ্রেনের ব্যথা, আপনি এইটা জিজ্ঞাসা করুন, আপনি জিজ্ঞাসা করছেন খেতে ভালো লাগে, ভালো লাগে। তা আমি জেনে গেলাম তখন যে একে কোশ্চেন করলে বিরক্তি হচ্ছে। তখন আমি যে ওষুধগুলো কথা বললাম ওই ওষুধের সঙ্গে 2-4 করে সিমটম মেলাতে একটা নির্দিষ্ট ওষুধ হয়ে যাবে, আর সেটা প্রয়োগ করবো, ভালো যাবে। মাথা ঢুকছে কি বিরক্তি কখন? তখন যখন ডাক্তারকে ডেকে পাঠানো হয়। ডাক্তার ডাকা হয়েছে, অসুস্থ মানুষ বাড়িতে, কারো বাবা অসুস্থ, কারো দাদা অসুস্থ, তো ডাক্তার ডেকে পাঠানো হয়েছে, সে বিরক্তি প্রকাশ করবে। ডাক্তার করে আমার কী হয়েছে, আমার কিচ্ছু হয়নি। কে কে আছে? ব্রায়ানি আছে, আনিকা মন্টেনা আছে, আর কে আছে? হ্যাঁ, আনিকা মন্টেনা আর ব্রায়ানিয়া, আর কে? এপিস আছে, ক্যামোমিলা আছে। এরা ডাক্তারকে যদি ডাকা হয় তাহলে এরা বিরক্ত প্রকাশ করে। কেন এদের ডাকা হয়েছে সে কৈফিয়ত চাওয়া হয় যারা ডাক্তারকে ডেকে পাঠিয়েছে তাদের। কি মজার ব্যাপার! হোমিওপ্যাথি অত্যন্ত রসালো সাবজেক্ট, শুধু মন দিয়ে একটু শিখতে হবে, মন দিয়ে পড়তে হবে, তাহলেই হবে। অনুশোচনা, আমরা কত খারাপ খারাপ কাজ করি, কাউকে কাছে ঝগড়া করি, কারো সম্পদ লুট করি, আমরা কাউকে খুন করে ফেলি। তো এই যে ব্যাপারটা ওগুলো আছে, এগুলোর পর অনুতপ্ত হয়, যেহেতু আত্মের দিকটা অনুশোচনা প্রকাশ করে, সে নিজে নিজে অনুশোচনা প্রকাশ করে, অথবা তার পাশে যে আছে, তার কাছে যে আছে, সে আপনজনকে তার এই অনুশোচনার কথাগুলো বলে যে দেখো ওই ওকে এই গালাগাল দিয়ে আমি ভালো করিনি, অন্যায় তো করতেই পারে, ও তো আমার চেয়ে ছোট, বা দেখো ওর রোগের যারা আমাকে এক ঘা মেরেছে, দেখো ও আমার গাছটা কেটে দিয়েছে, ওর আমার গাছ ওর এটা পড়েছিল বলে এমনি গাছটা দামি গাছটা কেটে দিয়েছে, দোষটা ওর নয়, আমার কাছে যাবে কেন? তাহলে এইরকম অনুশোচনা যদি থাকে সেক্ষেত্রে ওষুধের নাম হবে, যদি অনুশোচনা যদি রাত্রে প্রকাশ পায় তাহলে সেক্ষেত্রে ওষুধের নাম হবে পালসি। তাহলে মজার ব্যাপার, মজার চিন্তা। হোমিওপ্যাথি কি সুন্দর সাবজেক্ট। মহাত্মা হ্যানিম্যানকে প্রণাম জানাই যে তিনি আমাদের জন্য কি উপহার দিয়ে গেলেন। এখন আমরা পাবেন ডিজিয়ার, কেউ এসে বলল কেউ আমার বেড়াতে খুব ভালো লাগে, আমরা একে গুরুত্বই দিলাম না। আমরা তার চোখ লাল হয়েছে টেনে দেখছি, তার জন্ডিস হয়েছে কিনা চোখ দেখছি, নাক দেখছি, নখ দেখছি, গায়ের রং দেখছি, কি হবে? ও সারবে, পারফেক্ট ডিজিয়ার, অর্থাৎ তার ওই বেড়াতে ভালো লাগে। তো এই কথা যখন বললো বা তার গার্জেনরা এসে বললো যে ও বেড়াতে খুব ভালোবাসে, থাকে ও চাকরি করে, দেখুন না কতদিন এক কামি করছে,
কলেজ কামাই করে হয়ে গেছে, সেখানে বেড়াতে যাচ্ছে বলতেছে। তাহলে বেড়াতে পছন্দ করে কে কে আছে? ক্যালকেরিয়া ফস, আয়োডিয়াম, ল্যাকেসিস, মার্ক মানে মার্কিউরিয়াস আর টিউবারকুলাস। তা এখন কাকে কি দেবো? বুঝলি, বারবার আমি একটা কথা বলে যাচ্ছি, কাকে কি দেবো সেটা ভাবতে হবে, আর মেটিমেটিকে দখল থাকতে হবে। ওই ট্রাভেল যার ভালো লাগে তাকে একটা যে ওষুধগুলো উল্লেখ করলাম সেই ওষুধের সপক্ষে কয়েকটা কোশ্চেন করব, ওটার সঙ্গে মিলছে দেখে নেব, নিয়ে আমরা যথাযথ যদি প্রেসক্রিপশন করতে পারি তাহলে ও যক্ষা ভালো হয়ে যাবে, ওর হাইড্রোস্টিমুলাস ভালো হয়ে যাবে, ওর বুকের যন্ত্রণা ভালো হয়ে যাবে, ওর হার্ট এনলার্জমেন্ট ভালো হয়ে যাবে। এই জন্যে আমি বারবার আমার ছাত্রদের শেখাই যে তোমরা মেন্টাল সিমটমকে গুরুত্ব দেবে, মায়াজমকে গুরুত্ব দেবে। উইদাউট মায়াজম আর মেন্টাল সিমটম তোমরা কখনোই কোনো ভালো প্রেসক্রাইবার হতে পারবে না। শুধু পালসের দেখে, নাড়ি টিপে, লিভারটা বেড়ে গেছে কিনা দেখে ওষুধ বের করে আমরা হোমিওপ্যাথিতে রোগ সারাতে পারবো না, অন্য প্যাথেও পারলে সারতে পারবো।